সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের বিশেষ আয়োজন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। আপনাকে আমরা আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান 5ই আগস্ট সরকার এই অভ্যুত্থান দিবসকে সরকারিভাবে পালন করছে। এই জুলাই গণ অভ্যুত্থান চট্টগ্রামের যে আন্দোলন, ঢাকার পরে সবচেয়ে বড় হটস্পট ছিল চট্টগ্রাম। এই আন্দোলনকে সংগঠিত করা, বিশেষ করে এই আন্দোলন বীর চট্টলার যারা সাধারণ ছাত্র জনতা থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাসিবাদী আন্দোলনে, আপনার একটা সক্রিয় ভূমিকা, মুখ্য ভূমিকায় আপনি ছিলেন এবং আমাদের এই অভিজ্ঞতাটুকু আপনার কাছে আমরা জানতে চাই, তখন কিভাবে এই আন্দোলনকে আপনারা সংগঠিত করেছিলেন। আসলে 2024 সালে যে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটি দীর্ঘদিনের বাংলাদেশের যে শোষণ, নিপীড়ন, নির্যাতন, তার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে আমি এভাবে ব্যক্তিগতভাবে দেখি। যদি ইন্টারিম সরকারের 2 বছর বাদ দিয়ে 17 বছর ধরেই আমরা বেশ আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। তারই ধারাবাহিকতায় যখন ছাত্রদের উপর আক্রমণ করা হলো 18ই জুলাই, একটা দেশ অলমোস্ট একটা সরকার বিরোধী একটা আন্দোলন যখন চাঙ্গা হলো, দলীয়ভাবে আমার এখনো মনে আছে 19শে জুলাই আমরা আমাদের চট্টগ্রামের নাসিমন ভবনস্থ যে পার্টি অফিস, ওখান থেকে আমরা একটা মিছিল বের করি এবং সেখানে ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। ওখানে আমাদের অনেক বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অনেক নেতাকর্মী আহত হয়, অনেকে গ্রেফতার হয়। আমার মনে হয় দায়িত্বশীলদের মধ্যে দিন ছাত্রদলের সেক্রেটারি তুহিন অ্যারেস্ট হয়। তো আমরা কোনোভাবে ওখান থেকে নিজেকে নিরাপদে একটা জায়গায় নেই। তখন আমাদের সাথে নগর বিএনপি, যুবদলের শীর্ষ নেতৃত্বে আমরা একটা জায়গায় বসি। তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদেরকে ফোন করেন এবং ফোন করে সরাসরি নির্দেশনা দেন যেন এই আন্দোলনে আমরা ছাত্রদেরকে সামনে রেখে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করি এবং আমরা যেন আন্দোলনে আমরা পুরোদমেই আমরা যেন আন্দোলনে নেমে পড়ি। সেই থেকে নিয়ে আমরা ধরেন প্রতিটি কর্মসূচি এখানে যেগুলো হয়েছে চট্টগ্রামে, আপনি বলতে পারেন নেপথ্য থেকে সিংহভাগই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরাই এখানে ব্যাপক সাহস জুগিয়েছে এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের স্ফুলিঙ্গ আন্দোলন স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় হয়। এবং আপনারা জানেন যে 3রা আগস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার 2 দিন আগেই আমাদের বাসায় সহ চট্টগ্রামের বেশ কয়েকজন সিনিয়র নেতার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে, অগ্নিসংযোগ করে, গুলি করে, ভাঙচুর করে, লুটপাটের চেষ্টা চালায়। তারপর 4ঠা আগস্ট আমরা আবার সবাই সংগঠিত হয়ে আমরা প্রথমে সিটি কলেজের নিউ মার্কেট চত্বরে যাই দিনের বেলা, ওখানে মারামারি হলে পরে আবার 3:30টার দিকে মনে হয় আমরা সবাই আবার ওখানে সংগঠিত হয়ে ওখানে আবার এটা আমাদের দখলে নেই এবং তারই ধারাবাহিকতা আমরা আবার 5ই আগস্ট ভোরের থেকেই ওয়াসার মোড় সহ বিভিন্ন স্পটে আমাদের নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং 5ই আগস্ট মনে হয় 11:15টার দিকেই আমরা নাসিমন ভবনে গিয়ে মিছিল শুরু করি। তার কিছুক্ষণ পরে আমরা সুসংবাদটা পাই। এর মাঝে আমি এটা বলতে চাই, যখন কয়েকজন তৎকালীন সমন্বয়ক গ্রেফতার হয়ে যায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যায়, তখন যে 6 জন সমন্বয়ককে ঢাকায় একটা নিরাপদ আশ্রয়ে রাখা হচ্ছিল, সেটি আমার একটা আত্মীয়র বাসা এবং সেটাও আমি সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ওনাদেরকে থাকার ব্যবস্থা করে এবং ওখান থেকেই কিন্তু 1 দফার যে আন্দোলন কাদেররা, তারা এই ঘোষণাটা ওখান থেকেই প্রথম তারা প্রকাশ করে এবং পুরো আন্দোলনটাই আসলে নেপথ্যে থেকে আজকে যিনি হয়তো উনি নিজে এটা কোনো সময় দাবি করেন না, কিন্তু যেহেতু আমরা মাঠে কাজ করেছি আমি দেখেছি প্রতিটি দিন প্রতিটি ক্ষণ উনি প্রতিটি জায়গার খোঁজখবর নিয়েছেন, চট্টগ্রামের টামার থেকে নিয়েছেন, এছাড়াও যেখানে যে যোগাযোগ করার দরকার উনি নিজেই করেছেন এবং এটি আসলে একটা নেতার বৈশিষ্ট্য। আমি বলতে চাই যে
নেপথ্যে থেকে এমনভাবে আমাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছেন যে প্রতিটি লোক যারা নেতৃত্ব দিয়েছে মনে করেছে তার নেতৃত্বে এটা সফল হয়েছে। তো আমি এই দিক থেকে মনে করি এই যে 5ই আগস্ট আমরা যেটা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে 17 বছরের দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের একটা চূড়ান্ত ফলাফল আসতোই, একটা মাধ্যম দরকার ছিল। সেই মাধ্যম বা সেই স্ফুলিঙ্গটাই হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন, যেটা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় বা একদফা আন্দোলনের রূপ নেয়, সেদিকে রূপান্তরিত হয়। তো আমি আজকে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ সহ বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে যতগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়েছে, ওই আন্দোলনের সকল শহীদ সহ এই জুলাই অভ্যুত্থানের যত শহীদ আছে সকলের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল আহত যোদ্ধা যারা আছেন বিভিন্ন সময় তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা যেভাবে আমাদের সরকার নিয়েছে এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এবং তাদেরকে যেন দেশ ও জাতি মনে রাখে, সেটি কামনা করছি। এই ছাত্র আন্দোলন যখন ঘনীভূত হচ্ছিল কোটার দাবিতে, আপনি একজন রাজনীতিক কর্মী হিসেবে আপনারা তো 16 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করছিলেন। আপনারা কখন বুঝতে পারলেন যে এই ছাত্র আন্দোলন কিভাবে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টার্ন নিল? একটা সময় হয়েছে কি, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গ্রেফতার হতো, হত্যার শিকার হতো, গুমের শিকার হতো, সাধারণ মানুষ মনে করতো ওরা বিএনপি করে দেখেই মনে হয় ওদের গুম হওয়াটা স্বাভাবিক, গ্রেফতার হওয়াটা স্বাভাবিক, নিহত হওয়াটাও স্বাভাবিক। কিন্তু যখন স্বৈরাচারী সরকারের প্রধান যখন হঠাৎ করেই ছাত্র জনতার উপর নির্বিশেষে হত্যাযজ্ঞ শুরু করলো, তখন দেশবাসী এটা অনুধাবন করতে সক্ষম হলেন যে এই যে অত্যাচার নির্যাতন এটা শুধু বিএনপির উপরে না, এটা পুরো বাংলাদেশের উপর। তখনই তারা সকলে মাঠে নেমে এসছেন এবং তখনই আমরা বুঝেছি, যেদিন একটি ছোট বাচ্চা একদম শিশু বারান্দাতে গিয়ে গুলিতে নিহত হলো, শহীদ হলো, যেদিন ওয়াসিম আকরামের মতো তরুণ যুবক দেশের গণতান্ত্রিক আন্দোলনে গিয়ে শহীদ হলো, যেদিন আবু সাঈদের মতো ছেলে শহীদ হলো, এই ধরনের ছাত্র নির্বিশেষে ছাত্র জনতা, অনেক সাধারণ মানুষ যাদের নাম আমরা হয়তো আজকে বলছি না, এমন অনেক সাধারণ মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে যারা শহীদ হয়েছে, তখন এটা নিশ্চিত হয়েছে যে হত্যাযজ্ঞের উপর দাঁড়িয়ে কোনো রাজনীতি চলতে পারে না, কোনো রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। ওই দিনই সৃষ্টিকর্তা একজন আছেন, যে ধর্মে যেভাবেই বলি না কেন, ওই দিনই ফয়সালা হয়ে গেছে এই স্বৈরাচারের বাংলাদেশ থেকে বিদায় হতেই হবে। এবং এই বিদায় লক্ষণ সেনের পরে প্রায় 870 বছর পরে এই ধরনের, অথবা 750 বছর পরে এই ধরনের আর কোনো রাষ্ট্রপ্রধান অগোচরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আন্দোলনের একটা পর্যায়ে যেভাবে সরকার দমনপীড়ন চালাচ্ছিল ছাত্রদের উপর এবং আপনাদের উপর, এই যে বিশেষ করে নানানভাবে আপনি আপনার জায়গা থেকে যেভাবে পেশাজীবী এবং আপনাদের অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আপনারা সমন্বয় করে আন্দোলনে উজ্জীবিত করেছিলেন, সেক্ষেত্রে এই যে বাধাগুলো এসেছিল সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করেছেন? আমাদের জন্য এটা কোনো নতুন বিষয় ছিল না। আমরা কিভাবে জীবিত থাকা অবস্থায় বা বাইরে থাকা অবস্থা অদৃশ্য হওয়া যায়, সেই কায়দা আমাদেরকে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা শিখিয়েছে। কিভাবে নেপথ্যে থেকে বা যখন সময় আছে বেরিয়ে আবার আন্দোলন শেষে আবার কিভাবে অদৃশ্য হতে হয়, এটাও আমরা শিখেছি। তো জুলাই আন্দোলনটা আমাদের জন্য খুব অত্যন্ত মর্মাহত হয়েছি আমরা। পীড়াদায়ক ছিল যে এতগুলো ছোট শিশু, কিশোর, শ্রমিক, সাধারণ মানুষ নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। কিন্তু আমাদের যে গ্রেফতারের বিষয়টা, এটা তো 17 বছর ধরেই আমরা কেউই এক সপ্তাহ একসাথে নিজের বাসায় থেকেছি বলে। বিশেষ করে আপনার বাসাও ভাঙচুর হয়েছিল এবং আমার বাসায় ভাঙচুর হয়েছে। এছাড়াও আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের মেয়র সাহেব, আমাদের এখন 8 আসনের নির্বাচিত এরশাদুল্লাহ সাহেব নগর বিএনপির কনভেনার ছিলেন আমাদের বাসায়। এরকম এছাড়াও আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শীর্ষস্থানীয় সকল নেতাদের বাসায় কিন্তু তারা আক্রমণ করেছে, পরিবারের উপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, বাট এটাই স্বাভাবিক। একটা স্বৈরাচারী দল বা সরকার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তো আমরা আসলে আমাদের কাছে সবসময় দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থটা ঊর্ধ্বে ছিল। নাহলে 17 বছর তো সকলের ভোটাধিকারের জন্য আন্দোলন করার কোনো প্রয়োজন তারেক রহমান সাহেবেরও ছিল না, আমাদেরও ছিল না। কারণ কোনো নিশ্চয়তা তো ছিল না যে নির্বাচন হলেই আমরা জিতব।
মানুষ যাকে ভোট দিবে সেই জিতবে। তো এই জায়গা থেকে আমরা দেশের জন্য লড়াই করেছি গত 17 বছর, এবং এই যখন চূড়ান্তভাবে আমরা বুঝলাম যে এবার যে হত্যাযজ্ঞটা হয়েছে এটার থেকে নিস্তার নেই, তখন আমরা আরও সর্বশক্তি দিয়েই আমরা মাঠে থেকেছি। এবং শুধু আমরা না, আমি এইভাবে বলবো না, আমাদের সাথে আমাদের জোটের তৎকালীন যে 20 দলীয় জোট ছিল সকলেই আমরা যুগপৎ আন্দোলন করেছি। সকল পেশাজীবীরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, সমাজকর্মী বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছাত্র এবং শ্রমিক জনতা, ওনারাও খুব জোরালো ভূমিকা রেখেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ ফুঁসে উঠেছে, যেটার কারণে এই রেজাল্ট আমরা পেয়েছি। বর্তমান সরকার এই ক্ষমতায় আসার পর থেকে জুলাই আন্দোলনের যারা শহীদ এবং যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে, এই বিষয়ে সরকারের পদক্ষেপগুলো আপনি যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। যে আপনারা দেখেছেন বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, এখানে পুনর্বাসন থেকে করা থেকে নিয়ে ওনাদের মাসিক ভাতার ব্যবস্থা করেছেন, যারা উন্নত চিকিৎসার দরকার তাদেরকে বিদেশে কয়েকজনকে পাঠিয়েছে, বাকিদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ একটি দেশ যেটা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, একটা দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এটাকে শুধরে আরও কিভাবে জুলাইয়ের শহীদ সহ আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এবং প্রকৃত শহীদ যারা হয়েছেন, এই ইতিহাসটাকে সঠিক করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টা জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার অবশ্যই করবে ইনশাআল্লাহ। এই যে জুলাইয়ের যে আন্দোলন এবং আমাদের যে নতুন আগামীর বাংলাদেশ, যার মূলে ছিল তরুণ ছাত্র জনতা, বিশেষ করে এই আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। সেক্ষেত্রে আপনার এই জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছিল এবং জুলাইয়ের চেতনাকে তারা ধারণ করে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে আপনি একটু তরুণদের উদ্দেশ্যে কিছু বলুন। জুলাই আন্দোলনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে এখানে কোনো কৃতিত্ব না নিয়ে এটা যে উদ্দেশ্যে করা হয়েছে, যে স্পিরিটে করা হয়েছে সেটাকে বাস্তবায়ন করা। এটার বাস্তবায়ন করার একমাত্র পথই হচ্ছে দেশের সাধারণ প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধি। এই দুটোর ব্যাপারে যদি আমরা আন্তরিকভাবে কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সহ যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে সেগুলো সফলতার দিকে থাকবে। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ আমরা যে কারণে দেশটাকে স্বাধীন করেছি সেটা আমরা বাস্তবায়নে সক্ষম হব। একটু ঐক্যবদ্ধ আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে যেন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে করতে পারি। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমরা করবো ইনশাল্লাহ। আর এক্ষেত্রে তরুণদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? এটাই আহ্বান যে সংকীর্ণতার বাইরে এসে নিজের কৃতিত্ব বা নার্সিজম থেকে বেরোয় এসে আমরা দেশ গড়ার ক্ষেত্রে মনোনিবেশ করি এবং দেশের মানুষের জন্য নিজের সাধ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করি। সবাই একসাথে মিলে, সবাই অবশ্যই ঐক্যবদ্ধভাবে বললাম। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বীর চট্টলা বীর প্রসবিনী, আমরা আজকে বীর চট্টলার যিনি এই আন্দোলনের জুলাই আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী এবং সমন্বয় করেছিলেন, যাদের মধ্যে তিনি আমাদের মাঝে আজকের অতিথি, এবং তিনি আমাদের কাছে তুলে ধরলেন কীভাবে আন্দোলনকে বেগবান করা হয়েছিল এবং চট্টগ্রামের যে ভূমিকা এবং এই ফ্যাসিবাদী শাসনের অবসানে তাদের যে ভূমিকা আমরা সেই সম্পর্কে জেনেছি। আমরা আজকে যেই জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করছি, অনেক শহীদের রক্ত এবং যারা আহত হয়েছেন তাদের এই যে ত্যাগ, তার মধ্যে দিয়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করি জুলাইয়ের এই যে স্পিরিট সেটাকে ধারণ করে আমরা সবাই মিলে আমাদের সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।